আচ্ছা, এর আগের দিন মানে সেটা অনেক দিন হয়ে গেছে। সেই দিন হচ্ছে ভেক্টর স্পেসের ইন্ট্রোডাকশন ছিল। তো মেন যেটা ব্যাপার, তোকে যদি একটা যে কোনো তোকে ফর এক্সাম্পল তোকে যদি বলে যে show that the set of complex numbers C এইটা is a vector space over the field R of real numbers. হ্যাঁ এটাই ঠিক আছে। মানে বেসিক্যালি যে কোনো একটা সেট, মানে স্পেস বা ফিল্ড বলতে আলটিমেটলি একটা সেট, কিন্তু যে কোনো একটা সেট, আরবিট্রারি যে কোনো একটা সেট, whether it is a field or whether it is a vector space, সেটার কতগুলো ফিক্সড ক্রাইটেরিয়া আছে, যদি সেগুলো ফুলফিল করে তাহলেই সেটাকে ফিল্ড বলা যায়। মানে ফিল্ডের আলাদা সেট অফ রুলস আছে, ভেক্টর স্পেসের আলাদা সেট অফ রুলস আছে। তো ভেক্টর স্পেস চেক করার ক্রাইটেরিয়া হচ্ছে এটাই যে ইফ if f is a member of a set V, মানে V is a vector space over field F, যদি if and only if আর কি, যদি f একটা মেম্বার অফ V, G is also a member of V, এবং আলফা বিটা এরা দুজনেই যদি মেম্বার অফ F হয়, তাহলে আলফা F প্লাস বিটা G it is also a member of V। এইটা তোকে দেখাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে দেয়ার মাস্ট বি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে অনেক সময় এই সমস্ত যে শো দ্যাট বা চেক করতে বলে, চেক দ্যাট দিস সেট ইজ ভেক্টর স্পেস বা ওইটা ইজ আ ভেক্টর স্পেস। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি যেগুলো আসে, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে প্রথম ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই হয়ে যায়। প্রথম ক্রাইটেরিয়া ইজ অল অ্যাবাউট দ্য ম্যাথমেটিক্যাল অপারেশনস। যে কোনো সেটের ক্ষেত্রেই নিজস্ব রুল থাকে, অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। কিন্তু কোশ্চেনগুলোতে দেখেছি, মানে এগুলো গুগলি প্রশ্ন, তো প্রথমটা দেখা যায় স্যাটিসফাই করে, কিন্তু সেকেন্ড এবং থার্ড এটা স্যাটিসফাই করে না। সেকেন্ডটা হচ্ছে দেয়ার মাস্ট বি আ নাল ভেক্টর, এবং থার্ড হচ্ছে দেয়ার মাস্ট বি আ অ্যান্ড ইনভার্স তো ঠিক নয়, মানে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলতে হলে ইফ এফ ইজ আ মেম্বার অফ ভি দেন মাইনাস এফ মাস্ট অলসো বি আ মেম্বার অফ ভি। বা এভাবেও বলা যেতে পারে যে ফর এভরি, মানে যেহেতু নালটা আমরা আগেই ডিফাইন করে দিচ্ছি, নাল ভেক্টরের ডেফিনেশন হচ্ছে যে দেয়ার মাস্ট বি আ জিরো ভেক্টর ইনসাইড ভি so that f plus 0 is equal to f। ঠিক আছে, তাহলে এইভাবে আমার নাল ভেক্টর ডিফাইন হলো। মনে রাখতে হবে যে আমরা এখন ইন্টুইশন থেকে 0 জানি বা সবই জানি, প্লাস এফ মাইনাস এফ সবই জানি, কিন্তু আমি
যখন একটা নতুন থিওরি বানাচ্ছি মানে আমাকে প্রতিটা জিনিসের একটা ক্লিয়ার কাট ডেফিনেশন থাকতে হবে। তাহলে নাল ভেক্টরের ডেফিনেশনটা হচ্ছে যে অন্য একটা ভেক্টরের সঙ্গে একে অ্যাড করলে ভেক্টরটা একই থাকে। আর এই যে প্লাস এফ আর মাইনাস এফ, সেটার ডেফিনেশনটা কি, যে ফর এভরি ভেক্টর, ভেক্টর না বলে এলিমেন্ট বললে বেটার, ফর এভরি এলিমেন্ট এফ in vector space there must be another element G in the vector space so that এই দুটোকে অ্যাড করলে 0 হয়। এবং রুলস লেখার সময় এটা মনে রাখতে হবে যে আগে এটা বলতে হবে, তারপর এটা বলতে হবে, কেননা এইটার ডেফিনেশনে আমরা কনসেপ্ট অফ জিরো ভেক্টর বা নাল ভেক্টর ইউজ করছি, তাই আগে জিরোকে ডিফাইন করে তারপরে এটা। তাহলে এই তিনটে, তার মানে অ্যাডিশন মাল্টিপ্লিকেশনের রুলটা ডিফাইন্ড হতে হবে, নাল থাকতে হবে, আর মাইনাস এফ এই কনসেপ্টটা থাকতে হবে। এই তিনটে থাকলে তবেই একটা সেট হচ্ছে ভেক্টর স্পেস। এবার আমাদের এক্সাম্পলে আসি। Set of complex number C is a vector space over the field R of real numbers. তো তাহলে কিভাবে করব এটা? আর হচ্ছে set of real numbers, তো আমরা এটার জাস্ট একটা রিয়েল নাম্বারস, তো তাহলে এটাকে আলফা না ধরে এমনি এবিসিডি ধরি। এই অল রিয়েল নাম্বারস ইনসাইড দিস সেট। আর কমপ্লেক্স নাম্বারের মানে জেনারেল ফর্ম হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বারস। তাদেরকে কিভাবে লেখা হয়? এ প্লাস আই বি, যেখানে এ বি হচ্ছে সাম রিয়েল নাম্বার, ঠিক? তো এটাকে আমি লিখি যে z ইকুয়াল টু a প্লাস আই বি, যেখানে a আর b হচ্ছে সাম রিয়েল নাম্বার। তাহলে c হচ্ছে একটা সেট অফ কমপ্লেক্স নাম্বার যেটা r এর উপর ডিফাইন্ড। এবার আরটা তো একটা ফিল্ড, এটা জিজ্ঞেস করা হয়েছে মানে আরটা একটা ফিল্ড, সেটা আমরা জানি, ফিল্ডের প্রুফটা এখানে আসছে না, কমপ্লেক্স নাম্বারের ব্যাপার। তো তো z1 z2, মানে এটা আমরা এবার আগের রুলগুলো ইউজ করছি, z1 z2 বোথ মেম্বার্স অফ c, যেখানে z1 ইকুয়াল টু a প্লাস আই বি আর z2 ইকুয়াল টু c প্লাস, সিটা তো একবার ক্যাপিটাল সি ইউজ হচ্ছে, f f প্লাস আই জি, যেখানে এ বি এফ জি এরা সবাই হচ্ছে আর এর এলিমেন্ট। তাহলে এবার সুতরাং ABCDEFGH PQ PZ1 প্লাস QZ2, Z1 এর জায়গায় এটা বসাচ্ছি, প্লাস কিউ এফ প্লাস আইজি, আচ্ছা, ইকুয়াল টু এপি প্লাস কিউএফ প্লাস আই
পিবি প্লাস কিউজি। ঠিক আছে, তো এটা করে আমি এটা পেলাম। এখন কথাটা হলো যে পি আর কিউ এরা তো রিয়েল নাম্বারস, রিয়েল ফিল্ডের উপর ডিফাইন্ড। তাহলে এ বি এফ জি এরা সবাই রিয়েল এবং পি আর কিউ রিয়েল। তার মানে এটাও সাম রিয়েল নাম্বার এবং এটাও সাম রিয়েল নাম্বার। সুতরাং কমপ্লেক্স এই সেটটার ডেফিনেশনটা ম্যাচ করলো। মানে সি এর ডেফিনেশনটা কি? সি এর ডেফিনেশন হচ্ছে সি এর সমস্ত এলিমেন্টই সামথিং রিয়েল নাম্বার প্লাস আই ইন্টু সাম রিয়েল নাম্বার। তাহলে এখানে আমরা সেটাই দেখতে পেলাম, পি জেড ওয়ান প্লাস কিউ জেড টু সেটা সি এর যে ডেফিনেশন সেটাকে স্যাটিসফাই করছে। সো দেয়ারফর পি জেড ওয়ান প্লাস কিউ জেড টু ইজ অলসো আ মেম্বার অফ সি, যেখানে পি অ্যান্ড কিউ হচ্ছে মেম্বার অফ আর। তার মানে সি এর যে ডেফিনেশন সেখানে এটা পুরোপুরি ম্যাচ করলো। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জেড ওয়ান জেড টু যদি সি এর মেম্বার হয়, তাহলে পি জেড ওয়ান প্লাস কিউ জেড টু ইজ অলসো আ মেম্বার অফ সি যদি পি আর কিউ মেম্বার অফ আর হয়। সুতরাং কন্ডিশন ওয়ান স্যাটিসফাইড। ওকে, আচ্ছা, এবার কন্ডিশন টু ছিল নাল ভেক্টর কন্ডিশন। সেটা হলো যে এমন একটা জিরো ভেক্টর এটাকে সি এর এলিমেন্ট হতে হবে, so that if z1 is an element of C, then z1 plus z1 plus 0 is equal to z1. তো সি এর এলিমেন্ট গুলো এরকম দেখতে, z equal to a plus ib। তাহলে সি এর ডেফিনেশন হচ্ছে z equal to a plus ib, যেখানে a আর b হচ্ছে r এর মধ্যে আছে। তাহলে এবার আমরা এখানে a আর b r এর যে কোনো রিয়েল নাম্বার, তাহলে এখানে আমরা ইজিলি চুজ করতে পারি a equal to b equal to 0। তাহলে we can choose a special z dash equal to a plus ib, যেখানে a equal to b equal to 0। তো that defines our null vector। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তোকে যদি এরকম বলে দিত যে সি ইজ, যদি এটা বলতো আর কি, আগেরটা না বলে যদি এটা বলতো যে সি ইজ আ সেট অফ এলিমেন্টস a প্লাস আইবি, যেখানে a এবং b একটা ফিল্ডের উপর ডিফাইন্ড, সেই ফিল্ড হচ্ছে সেট অফ নন জিরো রিয়েল নাম্বারস। ঠিক আছে, এইরকম একটা সেট যদি হতো তাহলে সেটা কিন্তু ভেক্টর স্পেস হতো না, কারণ সেক্ষেত্রে আমরা নাল এলিমেন্টটা পেতাম না। ক্লিয়ার? আচ্ছা, তোকে যদি বলে দিত যে এফ ইজ সেট অফ ইন্টিজার্স, এটা যদি বলে দিত তাহলে যেটা পেতাম সেটা কিন্তু কি, সেটা কিন্তু একটা ভেক্টর স্পেস। মানে ওটাই বলছিলাম যে ফার্স্ট রুলটা নিয়ে কিন্তু খুব বেশি মাথা ব্যথাও নেই। মানে প্রথম রুলটা মানে ইউজুয়ালি স্যাটিসফাইড হয়, যোগ আর গুণ তো সেরকম কোনো ঝামেলা কমপ্লিকেশনস নেই। কিন্তু এই যে রুলটা নাল থাকতে হবে আর ইনভার্স থাকতে হবে, ইনভার্সটাও সবসময় অতটা এখানে মেন হচ্ছে নালটাই অনেক সময় থাকে কিংবা থাকে না। মানে এটার ক্ষেত্রে যেমন নালটা আমরা ডিফাইন করতে পারতাম না, কিন্তু এটার ক্ষেত্রে আমরা পারতাম। এই যে সেট অফ ইন্টিজার্স, তখন কিন্তু সেটা ভেক্টর স্পেস, কারণ জিরো হচ্ছে, জিরো ইজ অ্যান ইন্টিজার।
জিরোটা ইজ আ মেম্বার অফ ওই ফিল্ড, যেখানে ওটা হচ্ছে একটা সেট অফ ইন্টিজার্স। আচ্ছা, এবার আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আবার এখান থেকেই বলা যায়, সেটা হচ্ছে যে কি আগের এক্সাম্পলে এফটা ছিল সেট অফ রিয়েল নাম্বারস, তো তার মানে মনে কর যে 2 প্লাস 5i সেটাও একটা সি এর এলিমেন্ট, আবার 2.1 প্লাস 5.6i সেটাও সি এর এলিমেন্ট। কিন্তু পরে মানে এখন এই যে ভেক্টর স্পেসটা, এটা তো ভেক্টর স্পেস নয়, তাহলে এটা ছেড়েই দিচ্ছি। কিন্তু এইখানে যে ভেক্টর স্পেসটা ডিফাইন করছি, সেখানে বলছি যে এফটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স অনলি। তাহলে ইফ এফ ইজ সেট অফ ইন্টিজার্স, তখন কিন্তু 2 প্লাস 5i আর মেম্বার অফ ডাব্লু, মানে এটার আলাদা করে দিলাম ডাব্লু, কিন্তু নিচের যেটা আছে 2.1 প্লাস 5.6i সেটা অবভিয়াসলি নট আ মেম্বার অফ ডাব্লু। কিন্তু এবার সিটাও একটা ভেক্টর স্পেস, কারণ সিটা সব রুলই স্যাটিসফাই করছে, ওটা দেখানোই যায়, এখনো দেখায়নি যদিও থার্ড পয়েন্টটা। সিও একটা ভেক্টর স্পেস এবং ডাব্লিউ একটা ভেক্টর স্পেস। কিন্তু ডাব্লুটা কি, ডাব্লুর যে এলিমেন্ট সেগুলো হচ্ছে এলিমেন্টস অফ ডাব্লু ইজ a subset of elements of C. ডাব্লুর এলিমেন্ট গুলো সি এর এলিমেন্টের একটা ছোট পোর্শন। ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে এফ এলিমেন্ট অফ ডাব্লু ইমপ্লাইজ এফ এলিমেন্ট অফ সি, কিন্তু এফ এলিমেন্ট অফ সি does not imply f is an element of W. ঠিক আছে, তো সেক্ষেত্রে মানে এরকম যদি কোনো এরকম যদি দুটো ভেক্টর স্পেস হয় W এবং C, both of them are vector space, ডাব্লিউ আর সি দুটোই যদি আমাদের ভেক্টর স্পেস হয়, কিন্তু যদি একটা এরকম ব্যাপার থাকে যে একটা আরেকটার সাবসেট, তখন ডাব্লু কে বলা হয় ডাব্লু ইজ আ সাবস্পেস of C. This is the definition of subspace. মানে হচ্ছে ওকে কিছুই না, ভেক্টর স্পেসও হতে হবে এবং ওইটার একটা পার্টও হতে হবে। এবার লক্ষণীয় হচ্ছে যে সি এর যে কোনো একটা পোর্শন কিন্তু ওর সাবস্পেস নয়, মানে এনি সাবসেট অফ সি ইজ নট সাবস্পেস অফ সি। কেন? কেননা নাল ভেক্টরটা কেউ বাদ দিয়ে দিতে পারে। এই যে এখানে যেমন দেখলাম যে ধর এই যেমন এইটা, এইটাই যেমন এখানে সি ইজ আ সেট অফ এলিমেন্টস, এটাকে সি না বলে এটাকে ইউ বলি, ঠিক আছে। তাহলে ইউ ইজ আ সেট অফ এলিমেন্টস যেখানে এফটা হচ্ছে সেট অফ নন জিরো রিয়েল নাম্বারস, তাহলে ডেফিনেটলি ইউটা কিন্তু সাবসেট অফ সি, কারণ সি এর ক্ষেত্রে শুধু মানে রিয়েল নাম্বার গুলো সব ছিল, আর ইউর ক্ষেত্রে জিরো বাদ দিয়ে বাকি রিয়েল নাম্বার গুলো, তার মানে ইউ হচ্ছে সি এর একটা সাবসেট যেখানে কিনা এক নালটা বাদ গেছে, নাল ইজ লেফট আউট। তো ইউটা সি এর সাবসেট, কিন্তু নালটা তো নেই ইউর মধ্যে, সুতরাং ইউ ইজ নট আ সাবস্পেস।
কারণ ও তো ভেক্টর স্পেসই না। সাবসেট অনেকেই অনেকের হতে পারে, কিন্তু সেটা যদি সেপারেটলি ইন্ডিপেন্ডেন্টলি ভেক্টর স্পেস না হয় তাহলে সেটা কোনো সাবস্পেস নয়। ওকে, আচ্ছা যাকে একটু অন্যদিকে চলে গেছিলাম, আবার আগের পয়েন্টে এসে তাহলে কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন তো স্যাটিসফাইড, আমাদের এই ভেক্টর স্পেসে যেরকম ডেফিনিশন আছে তাতে নাল ভেক্টর এর মধ্যে আছে। আচ্ছা, থার্ড ক্রাইটেরিয়া ছিল কি ছিল? ইনভার্স, ইনভার্স নয় ঠিক মাইনাস আর কি। ইনভার্স বলতে তো আমরা মাল্টিপ্লিকেশনটা বুঝি, যে এফ যদি ভেক্টর স্পেসের এলিমেন্ট হয় তাহলে জি আরো একটা এলিমেন্ট থাকতেই হবে যাতে করে এফ প্লাস জি ইকুয়াল টু 0 হয়। Condition 3. So suppose z1 equal to a plus ib, a member of c, যেখানে a and b হচ্ছে member of r. এবার another vector, suppose z2 is also a member of c, so that z1 plus z2 is equal to 0. এবার z1 হচ্ছে a plus ib, ও মানে suppose z2 equal to p plus iq is a member of c, so that z1 plus z2 equal to 0. আচ্ছা, এবার a plus ib মানে এখান থেকে লিখছি a plus ib plus p plus iq equal to 0, a plus p b plus q equal to 0. আচ্ছা, এটা যদি হতে হয় তাহলে a plus p equal to 0 হতে হবে আর b plus q equal to 0 হতে হবে। অর্থাৎ এই রুলটাকে স্যাটিসফাই করতে হলে z2 কে এমন হতে হবে, আচ্ছা এখনো কিন্তু আমরা বলিনি যে p আর q রিয়েল নাম্বার কিনা, আমরা জাস্ট চেক করছি যে z1 এরকম c এ থাকলে z2 টাও c এ থাকবে কিনা, z2 টা c তে থাকবে কিনা, তার এই প্রশ্নটার মানেই হচ্ছে মানে whether it is possible আর কি, এই কোশ্চেনটার মানেই হচ্ছে whether p and q r এর মধ্যে আছে, মানে z2 টা c এর মধ্যে আছে কিনা, এই কোশ্চেনটার মানেই হচ্ছে p আর q টা r এর মধ্যে আছে কিনা। তার মানে আমাকে বেসিক্যালি আই নিড টু ফাইন্ড আউট p and q, এটাই আমি করছি এখন, ঠিক আছে। We need to find out p and q using z1 plus z2 equal to 0. আচ্ছা, তো p is equal to minus a and q is equal to minus b. এখন কথা হলো যে r টা কি? r হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। তো a যদি একটা রিয়েল নাম্বার হয় তাহলে রিয়েল নাম্বারের ডেফিনেশন থেকে আমরা জানি যে মাইনাস a ইজ অলসো আ রিয়েল নাম্বার, এবং b যদি একটা রিয়েল নাম্বার হয় তাহলে রিয়েল নাম্বারের ডেফিনেশন থেকে জানি যে মাইনাস b ইজ অলসো আ রিয়েল নাম্বার। সুতরাং p q এরা রিয়েল নাম্বার, therefore p plus iq equal to z2 c এর মধ্যে সত্যি সত্যি আছে। আচ্ছা, এখানে একটা জিনিস তাহলে এরকম করি, এইটা তো তাহলে এইটা এখানে বলার দরকার নেই, ঠিক আছে। z2 is not, হ্যাঁ প্রথমেই c এর মধ্যে ধরে নিলে কি করে হবে, তাহলে z1 টা c এর মধ্যে আছে, z2 টা আমি ডিফাইন করলাম যাতে z1 plus z2 0 হয়। এরপর আমি দেখালাম যে z2 যে p আর q এরা রিয়েল নাম্বার, তাহলে যেহেতু p আর q রিয়েল নাম্বার সুতরাং p plus iq equal to z2 যেটা is a member of c। তাহলে আমার তিনটে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে গেল। এইখান থেকে এটা দেখেও তোরা বুঝতে পারছিস যে যদি আমি এরকম একটা ভেক্টর স্পেস ডিফাইন করি W
সেট অফ আর কি কমপ্লেক্স নাম্বারস আলফা প্লাস আই বিটা, যেখানে আলফা বিটা হচ্ছে এনি পজিটিভ নাম্বারস, পি ইজ set of positive numbers. এইটা যদি আমরা বলতাম তাহলে কিন্তু ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড হতো, সেকেন্ড কন্ডিশন, ও আচ্ছা, এবার পজিটিভ নাম্বারস আমি যদি এখানে স্পেশালি মেনশন করে দিই, পজিটিভ নাম্বারস ইনক্লুডিং জিরো আর কি, অর্থাৎ n such that n greater than or equal to 0, এরকম ভাবে যদি পিটাকে কেউ ডিফাইন করে দেয় তাহলে তোর ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করবে, যেহেতু জিরোটা ঢুকে আছে তাই সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাই করবে, কিন্তু থার্ড কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করবে না, কারণ প্লাস আলফা প্লাস বিটা যদি পি এর মেম্বার হয় তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা পি এর কোনো মেম্বার নয়, তার মানে তুই ইনভার্স এলিমেন্টটা পাবি না। তো সেক্ষেত্রে দিস ইজ নট আ ভেক্টর স্পেস, যদিও এটা একটা সাবসেট, মানে সাবসেট অফ অরিজিনাল ভেক্টর স্পেস, কিন্তু ডাব্লুটা অ্যাজ এ হোল ইজ নট আ ভেক্টর স্পেস। এই হচ্ছে আর কি মেন ব্যাপার, যে যখনই তোকে কোনো একটা সেট দিয়ে দেবে, বলবে এটা ভেক্টর স্পেস কিনা চেক করো, তখনই হচ্ছে তোকে এই তিনটে ক্রাইটেরিয়া চেক করতে হবে। এবার তোরা বাড়িতে করবি, check if space of polynomial functions over field F is a ফিল্ডটাকে আবার তো বলে দেওয়া উচিত, ওভার ফিল্ড এফ অফ real numbers is a vector space. পলিনোমিয়াল ফাংশনস অর্থাৎ c0 প্লাস c1x প্লাস c2x ডট 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 cn c2x স্কোয়ার x টু দ্য পাওয়ার n, এইটা করবি। আর দাঁড়া, এটা আর একটা ভালো জিনিস, নেক্সট হচ্ছে আচ্ছা, চেক ইফ the solution space of a system of a
system of space of homogeneous linear equations স্পেস তো নয়, তাই ভাবি, is a subspace is a subspace of m by n matrices যেখানে m আর n হচ্ছে নন জিরো integers. ঠিক আছে, solution space of a system of homogeneous linear equations is a subspace of m by n matrices. মানে কোশ্চেনটা বুঝেছিস তো? m by n matrices মানে পৃথিবীতে মোট কথা যত ম্যাট্রিক্স আছে সবই একটা সবকিছু মিলে। তাহলে এখানে তোকে অ্যাকচুয়ালি দুটো জিনিস দেখাতে হবে। প্রথমে তোকে দেখাতে হবে যে m by n matrices এদের যে সেট আছে দ্যাট ইজ আ ভেক্টর স্পেস, সেটা তোকে প্রথমে দেখাতে হবে। রাইট, এরপর আসছে ছোট যে স্পেসটার কথা বলছে সেটা হচ্ছে কি সলিউশন স্পেস অফ হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনস। এটা আমি ডিটেলসটা বলে দেব না, যাই হোক এখানে একটা ছোট একটা সেট বলছে যে সলিউশন স্পেস অফ হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তার মানে যেমন মনে কর 5x1 প্লাস 6x2 প্লাস x3 ইকুয়াল টু 0, 2x1 প্লাস x2, এটা একটা এক্সাম্পল দিচ্ছি আমি, 3x3 ইকুয়াল টু 0, x1 প্লাস 7x2 প্লাস x3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের একটা সেট যার একটা সলিউশন পাওয়া যাবে। সলিউশনটা কি x1 x2 x3 তিনটে ভ্যালু পাওয়া যাবে, তাদের যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে একটা সলিউশন। তাহলে এইটাই এখানে বলতে চাচ্ছে যে সলিউশন স্পেস অফ আ সিস্টেম অফ হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনস, মানে এই কলাম ম্যাট্রিক্স গুলো নিয়ে যে সেটটা হবে সেইটাকে বলতে চাইছে যে আরেকটা আর কি আরেকটা সেট ডিফাইন করলো। এইবার তোকে দেখাতে হবে যে এই ভেক্টর স্পেসটা যদি m হয় তাহলে তোকে দেখাতে হবে যে w টা is subspace of m। সাবস্পেস দেখানোর দুটো পার্ট, এক হচ্ছে তোকে দেখাতে হবে w is a vector space, এবং তারপর তোকে দেখাতে হবে যে w is a subset of m। ঠিক আছে, আচ্ছা এই দুটো বাড়িতে করিস। আচ্ছা এবার নেক্সট হচ্ছে এই যে সাবস্পেস বললাম, সাবস্পেসের ওটাই অরিজিনাল ডেফিনেশন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সাবস্পেসের অল্টারনেট ডেফিনেশন থাকে। মানে সাবস্পেসের ইজি চেক, ঠিক আছে, ভেক্টর স্পেসের সবকিছু ধরে ধরে না ইয়ে করে। alternate definition of subspace।
আচ্ছা, সেটা কিছুই নয়, সেটা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল একটা ব্যাপার। নন এমটি সাবসেট W of V is a subspace of V if and only if যদি for each pair of vectors alpha beta in W and each scalar C in F, তাহলে W একটা নন এমটি সাবসেট অফ V, এবার সেটাকে V এর সাবস্পেস বলা যাবে যদি for each pair of vectors alpha beta in W or each scalar C in F the vector, এইটাই ইম্পর্টেন্ট, each scalar C in F the vector C alpha plus beta is again in W, ঠিক আছে। তো এখানেও এটা ওই জিনিসটাকেই একটু ঘুরিয়ে মানে একটু অন্যভাবে বললো আর কি। আলফা বিটা ডাব্লুতে থাকবে, সিটা এফ এ থাকবে, তাহলে সি আলফা প্লাস বিটা এটা যদি আবার ডাব্লুতে থাকে, আর ভিটা হচ্ছে অলরেডি একটা ভেক্টর স্পেস হতে হবে, তার একটা সাবসেট, ঠিক আছে। কিন্তু সেই যাই হোক না কেন, আলটিমেটলি এই যে সি নেফ আর ফর ইচ স্কেলার, এই শব্দটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফর এফ এর প্রত্যেকটা স্কেলারের জন্যই সি আলফা প্লাস বিটা যেন ডাব্লুতে থাকে। এবার যেহেতু ভিটা ভি ইজ আ ভেক্টর স্পেস ওভার এফ অলরেডি, তার মানে এফ এর যে প্রত্যেকটা স্কেলার তার মধ্যে নিশ্চয়ই কি বলবো মানে জিরো আছে এবং তোর নেগেটিভ কোয়ান্টিটি গুলো সেগুলো নিশ্চয়ই আছে। যেহেতু ভিটা অলরেডি এফ এর ভেক্টর, মানে ভিটা যেহেতু এফ এর উপরে ভেক্টর স্পেস, তার মানে তো ভি এর মধ্যে নালও আছে এবং ভি এর মধ্যে ইনভার্সও আছে। তার মানেটাই হচ্ছে যে সব স্কেলারই অ্যালাউড, কিন্তু জিরো আছেই আছে। তা ডাব্লুর ক্ষেত্রে ওরা এটাই বলতে চাইছে যে এফ এর সমস্ত স্কেলারের জন্য, তার মানে এফ এর মধ্যে যে জিরো স্কেলারটা আছে এবং এফ এর মধ্যে যে নেগেটিভ স্কেলারটা আছে, তারা সকলেই যদি ডাব্লুর মধ্যে থাকে, তাহলে ডাব্লুটা হচ্ছে ভি এর সাবস্পেস। তো এটাই ব্যাপার যে এফটা কিভাবে ডিফাইন করা হচ্ছে, সেই একই এফ এর উপর যদি আরো একটা ভেক্টর স্পেস ডিফাইন থাকে এবং প্রত্যেকটা স্কেলারের জন্যই ওর মেম্বার ওর মেম্বার হয়, তাহলে ওটা হচ্ছে ওটার সাবস্পেস। যাই হোক, কিন্তু অরিজিনাল ডেফিনেশনটা আগে যেটা বলেছি সেটাই। এবার আরেকটা এক্সাম্পল বলি। সাপোজ if n, ঠিক আছে, is a vector space of n tuples, fn এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস অফ n tuples। n tuples মানে বোঝাতে চাইছি যে f1 মানে হচ্ছে x1, f2 মানে বোঝাবে
যে F2 মানে হচ্ছে F2 এলিমেন্ট গুলো x1 এবং x2 এই দুটোর কম্বিনেশন। F3 মানে বোঝাবে যে F3 এর যে এলিমেন্ট গুলো সেগুলো হচ্ছে x1 x2 x3 এই তিনটের কিছু একটা কম্বিনেশন, এটসেট্রা। ঠিক আছে, এইবার আমি যদি if we define another, আচ্ছা এটা তো ভেক্টর স্পেস, কারণ মানে এখানে x1 x2 x3 হচ্ছে যে কোনো ভ্যালু নিতে পারে। ঠিক আছে, so x1 x2 x3 etc can assume any value. আচ্ছা এইবার আমরা যদি if we define another subset where সাবসেটটা এরকম যে fn such that x1 equal to 0, এরকম একটা সাবসেট ডিফাইন করলাম। ঠিক আছে, সো দিস নিউ সাবসেট, এটাকে f1 বলি, f1n। হ্যাঁ, তো f1n টা কিন্তু ইজ আ সাবস্পেস অফ fn। কেন? কেননা বাকি অ্যাডিশন মাল্টিপ্লিকেশন তো হোল্ড করবে, তার সঙ্গে প্লাস হচ্ছে নাল ভেক্টরও আমরা পাবো। মানে বোঝাতে পারলাম, fn এর মেম্বার হচ্ছে fn, fn এর ক্ষেত্রে f1 হচ্ছে x1, f2 হচ্ছে x1 x2, x1 x2 x3, 4 হলে x1 x2 x3 x4, এরকম ভাবে আর কি এন্টাপেলটা। এটা হচ্ছে fn, স্পেস অফ এন্টাপেলস। আর f1n সেটা আমরা কিভাবে ডিফাইন করছি, f11 মানে হচ্ছে 0, x1 টা 0, মানে ফার্স্ট এলিমেন্ট অফ দ্যাট এন্টাপল ইজ 0। f12 0 x2, f13 0 x2 x3, f14 এই এন্টাপলটা হচ্ছে 0 x2 x3 x4। এইটা আমরা ডিফাইন করেছি সাবসেট। তো এটা পরিষ্কার যে এটা মানে f1 টা f এর একটা সাবসেট অবশ্যই, f1 is subset of f। কিন্তু এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে if মানে whether f1n is a vector space। এইটা ওইটার সাবসেট, কিন্তু এটা কি এটার ভেক্টর স্পেস? তো তাহলে দ্য অ্যান্সার ইজ ইয়েস। কেন? কেননা এই যে x2 x3 এরা তো যে কোনো ভ্যালু নিতে পারে, তার মানে দ্য জিরো ভেক্টর ইন f14 সেটা কি হবে 0 0 0 0। তাহলে জিরো ভেক্টর অলসো ইজ আ পার্ট অফ f14, এরকম সমস্ত এন্টাপলের জন্যই এটা ট্রু। এবং ইনভার্সও হতে পারে, কোনো অসুবিধাই নেই, 0 minus x2 minus x3 minus x4, রাইট? তাহলে এটা হচ্ছে এটার একটা ভেক্টর স্পেস। কিন্তু যদি এই ডেফিনেশনের বদলে আমি যদি এইরকম একটা
এনটাপল ডিফাইন করতাম x2 is equal to 1 plus x1, এইরকম একটা রুল যদি আমি ডিফাইন করি, তার মানে আমি কোনগুলোকে নিতে চাইছি? এটাও সাবসেট কিন্তু f21, f21 এ আচ্ছা f21 এ তো শুধু x1 ই থাকবে, x2 নেই। f22 সেখানে থাকবে x1 এবং 1 plus x1। f23 সেখানে থাকবে x1 1 plus x1 x3, এরকম করে করে পরপর হতে থাকবে। এইটা কিন্তু দেখলেই বোঝা যায় যে ফর এক্সাম্পল এটা এখানে কিন্তু দেয়ার ইজ নো নাল ভেক্টর, এ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কোনো নাল ভেক্টর নেই, কেননা আমি যদি x1 কে 0 সেট করি তাহলে x2 টা হবে 1 আর x3 কে আমি 0 সেট করতে পারি। যেহেতু এদের মধ্যে এরকম একটা রিলেশন হয়ে গেছে যে এটা এটার থেকে এক বেশি, তার মানে আমি যদি x1 কে 0 করি তাহলে এটা 1 হয়ে যাবে, আর x1 কে আমি যদি -1 করি তাহলে এটা 0 হবে, তাতেও লাভ নেই, কারণ স্টিল দিস ইজ নট আ নাল ভেক্টর। 0 0 0 এটা কোনো মতেই পাওয়া যাবে না। তাহলে f2n টা সাবসেট, বাট দিস ইজ নট আ ভেক্টর স্পেস। সাবসেট হলেই যে ভেক্টর স্পেস হবে সেটা একদমই নয়। তাহলে কিভাবে ডিফাইন করা হচ্ছে সেই ব্যাপারটা ভালো করে দেখতে হবে। আচ্ছা, এবার নেক্সট আমি যেটা করতে দেব বাড়িতে সেটা হলো দাঁড়া, এটা ল্যাঙ্গুয়েজটা একটু বই থেকে দেখি। বাবা, একটা কি ভালো অঙ্ক ছিল, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওইটাকে এনটাবল স্পেস বলে, ঠিক আছে, এফএন এফএন করে এতক্ষণ যা করলাম। এই যে এটা কল্ড, এটাকে বললাম, মানে টেকনিক্যাল নামটা হচ্ছে এনটাবল স্পেস। আচ্ছা, ঠিক আছে, অরিজিনালটা আমি খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি। আচ্ছা, করতে হবে হচ্ছে এক্সারসাইজ 1 and 2, এই দুটো। এটা ছবি তুলে বা কিছু একটা, তোদের কাছে যদি হফম্যান কুঞ্জ থাকে তাহলে তো ঠিকই আছে।
which of the following sets of vectors alpha Rn in Rn, এটা হচ্ছে সাবস্পেস অফ Rn, n greater than or equal to 3, সেটার কিছু কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছে, এই যেমন এতক্ষণ বলে দিচ্ছিলাম। তো এই ABCD 5টার মধ্যে কোনটা কোনটা Rn এর সাবস্পেস, আর এর পরেরটা হচ্ছে পলিনোমিয়াল বেসড, তো সেখানেও কিছু কিছু বলে দিয়েছে, কন্ডিশনস বলে দিয়েছে। তো এই 5টার মধ্যে কোনটা কোনটা ভি এর সাবস্পেস। এটা আমি দেখছি, এটা আমি পরে ছবি তুলে না হয় গ্রুপে পাঠিয়ে দেবো। আচ্ছা 3 নম্বরটা দেখি। স্প্যান বাই দ্য ভেক্টরস। আচ্ছা স্প্যানিংটার প্রশ্নে আমরা এখনো আসিনি। ঠিক আছে, 1 আর 2 এই দুটো করবি, পেজ নাম্বার 47, তাই তো? পেজ 47, এক্সারসাইজ 1 and 2। আচ্ছা এইবার আমরা এই যে n টাপল স্পেস, এইটা এই এক্সাম্পলটা যে নিলাম তার কারণ n টাপল স্পেসটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি। কেননা ধর মনে কর আমরা 3 ডাইমেনশনাল স্পেসে আছি। আচ্ছা এটার আগে কি ওইটা বলে নেব, যে কোনো ভেক্টর স্পেসের বেসিস আর ডাইমেনশন এবং লিনিয়ার ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এই তিনটে যে জিনিস, এটা তো সেই কোয়ান্টাম পড়াতে গিয়েই ভালো করে বলা হয়েছে, তাই এখানে এটা ডিসকাস করছে না, এটা তোরা ভালোভাবে জানিসও ইনফ্যাক্ট। তো স্প্যান কথাটার মানে হচ্ছে কি, এই যে একটা বেসিস, সেটা দিয়ে যদি কোনো একটা ভেক্টর স্পেসে যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে বলা হয় যে এই সেট অফ বেসিস, যেমন ফর এক্সাম্পল আই জে কে, এই যে বেসিস সেটটা ইউনিট ভেক্টরের, এরা দে স্প্যান 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট স্পেস। ঠিক আছে, এইরকম ব্যাপারটা আর কি, স্প্যান কথাটার মানে হচ্ছে এটা। তো এন টাপল স্পেসের যে কনসেপ্ট, যেটা একটু আগে যেটার এক্সাম্পলটা নিলাম, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। কেননা এই যে আমরা হায়ার ডাইমেনশনের কথা ভাবি, এই যে তোর স্ট্রিং থিওরিতে কি সব থাকে, 27টা না 574টা, তোর তো জানিসই, আমি ভুলে গেছি। তো এই যে হায়ার ডাইমেনশনাল স্পেসের কথা ভাবি, এগুলো কিন্তু সবই বেসিক্যালি এন টাপল স্পেস। এর মধ্যে আমরা ফিজিক্যালি কি বলবো, মানে ভিজুয়ালাইজ করতে পারি যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম n ইকুয়াল টু 3, এর থেকে উপরে গেলে সেটাকে বলা হয় হাইপার স্পেস, আর মিনকোস্কি স্পেস হচ্ছে n ইকুয়াল টু 4। মানে মোটামুটি এই পর্যন্ত তোরা যা পড়েছিস তাতে তোরা n ইকুয়াল টু 4ই পড়েছিস। এরপরে আরো হায়ার ডাইমেনশনের ব্যাপার আছে, সেগুলো কিন্তু কমপ্লিটলি অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, মানে এই যে এতক্ষণ রুল ডিফাইন করলাম, এটা ওটা চেক করলাম, এই যে করলাম, ওই রুলগুলো ছাড়া, মানে যখন ব্যাপারটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে তখন তুই ম্যাথমেটিক্স ছাড়া তুই এক পাও এগোতে পারবি না, কারণ তুই তো আর ইমাজিন করতে পারছিস না। মানে যেটা এর আগের দিন ওই ম্যাথমেটিক্সের সেশনটাতে যিনি ওই ভদ্রলোক বলছিলেন, যে অনেক সময় আমরা বলি যে মানে যুক্তি যেখানে শেষ হয় সেখানে ইমাজিনেশন শুরু হয়, কিন্তু ম্যাথমেটিক্স করলে বোঝা যায় যে ইমাজিনেশন যেখানে শেষ হচ্ছে তারপর লজিকটা শুরু হচ্ছে। সেটা অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্সের ক্ষেত্রে খুবই প্রযোজ্য, কারণ তুই 5th ডাইমেনশন, মানে 5D স্পেস, 5D, এইটা তুই ইউ কান্ট ইমাজিন আ 5D স্পেস। 5D স্পেসে কি হতে পারে, তুই একটা মনে মনে ভেক্টর ভেবে নিলি, তার প্রজেকশন ভাবলি, কোনোদিনই পারবি না। কিন্তু ইউ ক্যান ফর্মুলেট ইট ম্যাথমেটিক্যালি, উইচ ইজ নাথিং বাট f5, x1 x2 x3 x4 x5। এইবার তোর ভেক্টর স্পেসের যা ক্যালকুলেশনস আছে বা রুলস আছে, সেগুলো দিয়ে তুই সবগুলোই এর উপর একইভাবে প্রযোজ্য। তো এই জন্যই এন্টাবল স্পেস ব্যাপারটা তো ইম্পর্টেন্ট। এবং যখন আমরা ওই সাবস্পেসে যাচ্ছিলাম, যেমন মনে কর আর্চি,
এটা তো একটা n টাপল স্পেস, এটা হচ্ছে 3 টাপল স্পেস। তো R3 টা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে কালেকশন অফ অর সেট অফ অল ভেক্টরস ইন 3 ডাইমেনশন, রাইট? এবার এর মধ্যে জিরো ভেক্টরটা এর একটা পার্ট। আচ্ছা, এইবার যদি আমরা একটা সাবসেট ডিফাইন করি, আগেরটার লাইনেই আমি যাচ্ছি, একটা সাবসেট ডিফাইন করলাম যেখানে x1 টা 0, মানে ফার্স্ট এলিমেন্ট আর কি, ফার্স্ট এলিমেন্টটা 0। এইটার মানেটা হচ্ছে কি, কিছুই না, মানে একটা আরবিট্রারি ভেক্টর, ধর 3i প্লাস 4j প্লাস 5k, কিন্তু এরপরে আমি একটা সাবসেট ডিফাইন করলাম যেখানে x1 টা 0। তার মানে এই নতুন সিস্টেমে আমার ভেক্টরগুলো হয়ে যাবে এই রকম ফর্মে, 4j প্লাস 5k ইত্যাদি এটসেট্রা। তার মানে একটা 3 ডাইমেনশনাল স্পেস ছিল, তার সাবসেট যদি আমি এইটা চুজ করি, যেটা আমরা করছিলাম একটু আগেই, তার মানে আমি অ্যাকচুয়ালি 3D থেকে আমি 2D তে চলে গেলাম। এই যে আই ক্যাপ গুলো আর কিছু নেই, এখন 4j প্লাস 5k। তার মানে বেসিক্যালি আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা প্লেনের উপর প্রজেকশন, প্রজেকশন অন আ প্লেন। মানে এখন আর আমি 3 ডাইমেনশনাল স্পেসে নেই, এখন আমি একটা প্লেনের উপর আছি। এই এক্সাম্পলে যেমন সেই প্লেনটা হচ্ছে YZ প্লেন, ঠিক আছে, এইরকম ব্যাপার। আর হচ্ছে যে এবার এই যে এবার সাবসেট আমি অনেক রকম ভাবে ডিফাইন করতে পারি, যেমন আরেকটা ভাবেও ডিফাইন করছিলাম, সেটা হলো x2 ইকুয়াল টু 1 প্লাস x1। তো সেটা অনেক রকম ভাবেই সাবসেট ডিফাইন করতে পারি। বিভিন্ন ধরনের সাবসেট ডিফাইন করা মানে হচ্ছে ডিফারেন্ট ভেক্টরস ডিফাইন করা, তার মধ্যে যদি নাল ভেক্টর না থাকে, যেমন এটার ক্ষেত্রে x2 ইকুয়াল টু 1 প্লাস x1, এটার মধ্যে কিন্তু কোনো নাল ভেক্টর নেই। তার মানে এগুলো হচ্ছে স্ট্রেট লাইন সবসময় যদি নাও হয়, কিন্তু এরা হচ্ছে গিয়ে লাইনস দ্যাট ডু নট পাস থ্রু দ্য অরিজিন। তো এরা কিন্তু সাবসেট হলো, কিন্তু এরা সাবস্পেস হলো না। যেমন একটা বেশ ভালো এক্সাম্পল আমরা দিতে পারি যে প্যারাবোলা, ঠিক আছে, সেট অফ অল 2 ডাইমেনশনাল প্যারাবোলা। এটা একটা ভেক্টর স্পেস, কিন্তু y ইকুয়াল টু 4x স্কোয়ার, এটা হচ্ছে একটা পার্টিকুলার প্যারাবোলা, তাহলে এটা সাবস্পেস। সাবস্পেস কেননা এটা পাসিং থ্রু 0। অরিজিনটা এর মধ্যে দিয়ে, মানে অরিজিনের মধ্যে দিয়ে গেছে, কিন্তু y ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার, এটা হচ্ছে সাবসেট, কেননা অরিজিন দিয়ে এটা যাচ্ছে না, নট পাসিং থ্রু অরিজিন। এইরকম আর কি নানান রকম ব্যাপার। তো এনটাপল স্পেসের স্ট্রাকচার, কখন সেটা ভেক্টর স্পেস হবে, কখন হবে না, না হলে কেন হবে না, এই কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকতে হবে। এটা যত অঙ্ক করবি তত বুঝবি। তো আমি ভাবছি যে ওই তোরা এক্সারসাইজ গুলোর এক্সাম্পল গুলো সবকটাই কর, কারণ এই বইটাতে অনেক আছে, এত তো এরকম আর কি ক্লাসে লিখে দেওয়াটা সম্ভব হচ্ছে না। একটা ছোট্ট জিনিস বলেই ক্লাসটা শেষ করি, সেটা হচ্ছে যে এই যে বেসিস,
যে কোনো ভেক্টর স্পেসে এটা তোরা জানিস যে মেনি বেসিস সেটস আর মেনি বেসিস সেটস আর পসিবল। ঠিক আছে, অনেক রকম বেসিস অনেক রকম ভাবে ডিফাইন করা যায়। এর মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস, আর একটা হচ্ছে অর্ডার্ড বেসিস। আচ্ছা, এবার একটু যদি আমি ছবি এঁকে বলি, ধর একটা 2 ডাইমেনশনাল স্পেস, ঠিক আছে, তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তো এক্স এর দিকের বেসিসটা হচ্ছে আমার আই ক্যাপ মানে হচ্ছে 1 0, আর এদিকে হচ্ছে 0 1, ইউনিট ভেক্টরটা বলছি। এখন বক্তব্য হচ্ছে যে বেসিসের ডেফিনেশনটা কি, এক হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স আর কি কমপ্লিটনেস, তাই তো? এখন কথাটা হচ্ছে শুধু যে আই জে এই দুটোই হতে পারে বেসিস তার তো কোনো মানে নেই, এটাও একটা বেসিস হতে পারে, এদের মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেলটা যা খুশি হতে পারে, যেভাবেই খুশি আমি রোটেট করতে পারি, প্রত্যেকটাই কিন্তু সেট অফ বেসিস। এদের মধ্যে এই 1 0 আর 0 1 এই স্ট্রাকচারের যে বেসিস গুলো হয় তাদেরকে বলা হয় স্ট্যান্ডার্ড বেসিস। কারণটা বুঝতেই পারছি, সেটা হচ্ছে এটা ইজি টু হ্যান্ডেল ম্যাথমেটিক্যালি অ্যান্ড ইজি টু ভিজুয়ালাইজ অলসো। তাহলে যে কোনো স্পেসে, যেমন মনে কর 5 ডাইমেনশনাল স্পেস, তোর স্ট্যান্ডার্ড বেসিস হবে 1 0 0 1 0 0 0 0 1। এই সেটটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস, যদিও আরো অনেক রকম সেটই পসিবল। আচ্ছা, এদের মধ্যে আবার অর্ডার্ড বেসিস, অর্ডার্ড বেসিসের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে প্রথমত ডিসঅর্ডার্ড বেসিস বলে কিছু হয় না, দেয়ার ইজ নাথিং কল্ড ডিসঅর্ডার্ড বেসিস। অর্ডার্ড বেসিস বলতে আমরা বোঝাই যে একটা নাম্বারিং করা আর কি, যে এটা যদি 1 নম্বর বেসিস হয় তাহলে এটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। আবার এটাকে যদি আমি 1 নম্বর বেসিস বলতে চাই তাহলে এটা 2 3 4 5। মানে সোজা কথায় বক্তব্য হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড বেসিস সেটাকে কি বলবো, মানে 5 ফ্যাক্টোরিয়াল এত রকম ভাবে অর্ডারিং করা যায় আর কি। যে কোনো স্ট্যান্ডার্ড বেসিসে আমি যদি লেবেল চিপকে দিই, যেটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এরকম, তাহলে ওটাই হচ্ছে তার অর্ডার্ড বেসিস। মানে অর্ডারিং, একটা নির্দিষ্ট অর্ডারিং আমি যদি বলে দিই তাহলেই সেই বেসিসটা অর্ডার্ড বেসিস হয়ে গেল। মানে যে কোনো বেসিসকে নিয়ে কাজ করতে গেলে তোকে একটা নির্দিষ্ট অর্ডারিং করতেই হবে, না হলে মনে কর তোকে আমি বললাম যে, যেমন ধর আইজে কে, এটা একটা অর্ডার্ড বেসিস এবং আইজে কে এভাবেই সবসময় লেখা হয়, সবাই এটাই জানে, এরকম একটা। এবার আই কে জে, এটাও কিন্তু একটা অর্ডার্ড বেসিস, কিন্তু একটা অর্ডারিং দরকার আর কি, একটা অর্ডারিং মাস্ট। এবার এই যে দুরকম অর্ডারিং বা আই জে কে, এটা তো বোঝাই যাচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, মানে 3 দুগুণে 6 রকমের অর্ডার্ড বেসিস পাওয়া মানে হতে পারে আর কি 3 ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে। কিন্তু বিভিন্ন অর্ডার বেসিসের মধ্যে একটা পার্টিকুলার অর্ডারকে ইউনিভার্সালি ধরে নেওয়া হয়, না হলে তুই কোনো কিছুকে মানে ডিফাইন করতে পারবে না। তোকে যদি কেউ এখন 2 1 3 বলে, তাহলে তুই যেমন জানিস যে এটার মানে হচ্ছে 2 আই ক্যাপ জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, ঠিক আছে, তোকে বলে দিতে হচ্ছে না যে আই জে কে এটার মানে। তো অর্ডার বেসিসটা তো কনসেপ্টটা তো ম্যান্ডেটরি বটেই, এবং অর্ডার বেসিসের মধ্যেও আবার একটা পার্টিকুলার অর্ডারকে আমরা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল বলে ধরে নিই। সেটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে কোনো অর্ডার বেসিসই হচ্ছে গুড থিং টু মানে স্টার্ট উইথ। এবং
তাহলে ম্যাথমেটিক্যালি অর্ডার্ড বেসিস বলতে বোঝায় যে একটা বেসিস সেট u1 u2 un will be an ordered basis if this has a one-to-one correspondence with 1 2 3 up to n। তার মানে এই নয় যে u1টা সবসময় প্রথমে থাকতে হবে বা u2টা সবসময় দ্বিতীয়তে থাকতে হবে, তা কিন্তু এখানে বলছে না। এখানে বলছে যে 1-to-1 করেসপন্ডেন্স থাকতে হবে। তার মানে তোর u1 মনে কর x1 is an element of vector space এবং x1 equal to c1 u1 c2 u2 c3 u3 3 ডাইমেনশনালে আছে। হ্যাঁ, আচ্ছা x1টা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, x হচ্ছে c1 u1 c2 u2 c2 u3। তো এই যে যেটা আমি বলছি, এখানে আমার অর্ডার বেসিসটা হচ্ছে u1 u2 u3 এবং এদের জন্য কোঅর্ডিনেটটা হলো c1 c2 c3। এটা হচ্ছে কোঅর্ডিনেটস। প্রসঙ্গত যে কোনো বেসিসেরই সঙ্গের যে কোএফিসিয়েন্ট গুলো আছে তাদের যে সেট সেটাকে বলে কোঅর্ডিনেট। আচ্ছা, এবার কিন্তু আমার অর্ডার্ড বেসিসটা যদি হতো u3 u2 u1 তাহলে আমার কোঅর্ডিনেটস হতো c3 c2 c1। যদি আমার অর্ডার্ড বেসিস হতো u3 u1 u2 তাহলে তার জন্য কোঅর্ডিনেটস হতো c3 c1 c2। এর মানে হচ্ছে one particular ordered basis মানে হচ্ছে ইউনিক সেট অফ কোঅর্ডিনেটস। একটা অর্ডার বেসিসের জন্য একটাই সেট অফ কোঅর্ডিনেটস পসিবল। অর্ডার যদি চেঞ্জ হয়ে যায় কোঅর্ডিনেটের সেটটাও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মানে মোদ্দা কথা ইটস অল অ্যাবাউট আর কি সিকোয়েন্স। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে সো মাচ ফর ভেক্টর স্পেস এবং সাবস্পেস। আচ্ছা, অঙ্কগুলো আমি পরে পাঠিয়ে দেবো, দেখছি। বা তোদের কারোর কাছে কি হফম্যান কুঞ্জের কপি আছে? তাহলে কেউ একটু খাতায় তুলে, না থাক তোরা বুঝতে পারবি না, ওখানে অঙ্ক অনেক বেশি আছে, আমি পাঠিয়ে দেবো প্রবলেম সেট, সেটা করবি। নেক্সট ক্লাস কবে হবে অ্যাজ ইউজুয়াল এখনই বলতে পারছি না। আর এরপরের ক্লাসে মানে ভেক্টর স্পেসের যেটা নেক্সট ক্লাস সেখানে লিনিয়ার ট্রান্সফরমেশন পড়াবো। ঠিক আছে, আর যদি আমি অ্যাসাইনমেন্ট পাঠাতে ভুলে যাই আমাকে অতি অবশ্য মনে করাবি, কারণ ভুলে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে।